রাতে চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। গুলশানের বাসভবন ঘিরে বাড়তি নিরাপত্তা। ফরিদপুরের গেরদা রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় যাত্রীসহ পুকুরে পড়ল মাইক্রোবাস। নিহত ৫ জনের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জে। জুলাই অভ্যুত্থানে আহত ১০০ জনের চাকরি হবে পুলিশে। সরকার গঠনের পর অভিযুক্ত কেউ পালাতে পারেনি, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আজ রাতে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ বিষয়ে আমরা আরও জানবো। যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন, তিনি আছেন গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে। রবিন, আর তো কয়েক ঘন্টা পরই বিএনপি চেয়ারপারসন বিশেষ ফ্লাইটে লন্ডন যাত্রা করবেন। দলের সিনিয়র নেতারা ফিরোজায় এসেছেন কিনা, ইতিমধ্যে কি অবস্থা সেখানকার একটু জানাবেন আমাদের। শাওন, এখনও জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতি লক্ষ্য করা যায়নি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসায়। তবে খানিক আগেই এসেছিলেন ডক্টর জাহিদ হোসেন, এজেডএম জাহিদ হোসেন। তিনি এসে বেরিয়েও গিয়েছেন। তিনি জানাচ্ছিলেন যে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার যাবতীয় যেসব প্রস্তুতি প্রয়োজন ছিল সেসব সম্পন্ন হয়েছেন। এবং রাতে ৭টার পরেই বলা চলে আমরা গণমাধ্যম কর্মীরা হয়তোবা সেই চিকিৎসকদেরকে পাবো তাদের মন্তব্যের জন্য, যেখানে যে রয়্যাল অ্যাম্বুলেন্সে করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হবে কাতারে আমাদের পাঠানো, সেই অ্যাম্বুলেন্সের যেই চিকিৎসকরা থাকবেন তারাও হয়তো বা গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। যেটুকু জানিয়ে রাখার সেটি হচ্ছে, দল কিন্তু বেশ কঠোরভাবে নির্দেশনা দিয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই বিদেশে যাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা যেন সড়কে সৃষ্টি না হয় সে বিষয়ে। এবং সে কারণে রাত ৮টার পর তিনি যখন বেরোবেন বাসভবনের সামনে থেকে, তার গন্তব্য যেটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সেই পর্যন্ত সড়কের দুপাশে যেন মহানগরের নেতৃবৃন্দ অবস্থান নেয়, সেই নির্দেশনা বেশ কঠোরভাবে দেওয়া হয়েছে। তারপরেও উৎসুক নেতাকর্মীদের উপস্থিতি আমরা লক্ষ্য করছি ফিরোজার সামনে। এবং রাত ৮টা নাগাদ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অ্যাম্বুলেন্সে করে বাসভবন থেকে বেরোবেন এমন একটি প্রত্যাশা করা যাচ্ছে। ইতিমধ্যেই তার সফর সঙ্গী এবং বিএনপি চেয়ারপারসনের কনিষ্ঠ সন্তান প্রয়াত আরাফাত রহমান কোকুর স্ত্রী শামিলা রহমান, তিনি এসেছেন। এবং অন্যান্য সফর সঙ্গীদেরও উপস্থিতি আমরা লক্ষ্য করেছি, অনেকেই আসছেন। যেটি বলার যে এইখানটায় এই সফরে তার সঙ্গে থাকবেন ৬ জন বিশেষজ্ঞ ডাক্তার, মেডিকেল বোর্ডের ডক্টর এফএম সিদ্দিকী, শাহাবুদ্দিন তালুকদার, ডক্টর এজেডএম জাহিদ হোসেন, নুরুদ্দিন আহমেদ, তার দীর্ঘদিনের ব্যক্তিগত চিকিৎসক ডক্টর আব্দুল আল মামুন, তারা থাকবেন। এবং সেই সঙ্গে তার ব্যক্তিগত কর্মকর্তা ও সহযোগীরাও থাকবেন। এছাড়া যে রয়্যাল অ্যাম্বুলেন্সে করে যাবে সেই রয়্যাল অ্যাম্বুলেন্সে ৪ জন ডাক্তার এবং প্যারামেডিক্সও উপস্থিত হবেন, তারাও থাকবেন এই অ্যাম্বুলেন্সে। এবং এই বিমানটি রাত ১০টায় ফ্লাই করার কথা রয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। এবং সেটি প্রথমে দোহায় অবতরণ করবে রাত ১:৩০ নাগাদ। এরপর দোহা থেকে হিথ্রোর উদ্দেশ্যে আবারও রওনা করবে। এবং হিথ্রোর অর্থাৎ লন্ডন হিথ্রো এয়ারপোর্টে তাকে স্বাগত জানাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান এবং তার সহধর্মী ডক্টর জোবাইদা রহমান। সেখান থেকে দ্য লন্ডন ক্লিনিক, যেটি যুক্তরাজ্যের আদি, প্রাচীন এবং সেই সঙ্গে আধুনিকও বটে, সেখানটায় তাকে নিয়ে যাওয়া হবে। এবং সেখানে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সেসব সম্পূর্ণ করার পরেই মূলত তার পরবর্তী চিকিৎসা নির্ধারণ করা হবে। ইতিমধ্যেই আপনারা জানেন নিশ্চয়ই, লিভার সিরোসিস, কিডনি, হার্ট, নানান ধরনের জটিলতায় ভুগছেন ৭৯ বছর বয়সী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেসবের পরবর্তী চিকিৎসা আসলে কী কী করা যায় সেসবই বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার যে দীর্ঘদিনের দাবি সেসবের মধ্য দিয়ে আসলে পূরণ হতে যাচ্ছে বলা চলে। এবং প্রায় ৪.৫ বছর আওয়ামী লীগ সরকারের শেষ ৪.৫ বছরে যে বিদেশি চিকিৎসার দাবি জানানো হচ্ছিল চিকিৎসক এবং পরিবারের তরফ থেকে, সেটিও আজ পূর্ণাঙ্গতা পেতে যাচ্ছে, এটুকু বলতেই হয়। শাওন। রবিন, অনেক ধন্যবাদ আপনাকে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা ১০ বছরের সাজার বিরুদ্ধে আপিলের শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগের প্রথম দিনের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। আদালতে বেগম খালেদা জিয়ার পক্ষে শুনানি করছেন ব্যারিস্টার কায়সার কামাল। এ বিষয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, মন গড়া ও রাজনৈতিক উদ্দেশ্যে সাজা দিয়ে খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়। আগামী
আগামীকাল আবার শুনানি অনুষ্ঠিত হবে। তিনি ন্যায় বিচার পাবেন বলে আশা প্রকাশ করেন আইনজীবী। এর আগে গত 11 নভেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার লিভ টু আপিল মঞ্জুর করেন আপিল বিভাগ। একই সঙ্গে খালেদা জিয়াকে দেওয়া 10 বছরের সাজা স্থগিত করেন আদালত। যে মামলায় নথিতে ওনার কোনো যোগসূত্র নেই, তারপরেও রাজনৈতিক স্কিমের অংশ হিসাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আসামি করে কনভিকশন দিয়েছিলেন। আমরা আইনের শাসনে বিশ্বাসী। আজকে আমরা শুনানি করেছি, আগামীকাল আবার শুনানি অব্যাহত থাকবে। আমরা আশা করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ন্যায় বিচার পাবেন। ফরিদপুরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেছে মাইক্রোবাসের 5 যাত্রীর। আহত 4 জন হাসপাতালে ভর্তি। বেলা 12:30টার দিকে সদরের গেটদা মুন্সিবাজার এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি নারায়ণগঞ্জে। ট্রেনের সজোরে ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। 50-60 গজ টেনে হিচড়ে নেয়ার পর মাইক্রোবাসটি ছিটকে পড়ে রেল লাইনের পাশের পুকুরে। ভয়াবহ এই দুর্ঘটনা ফরিদপুর সদরের গেটদা মুন্সিবাজার রেল ক্রসিংয়ে। প্রত্যক্ষদর্শীরা জানায় রেল ক্রসিং পার হওয়ার সময় মাইক্রোবাসটিকে ধাক্কা দেয় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকামুখী মধুমতি এক্সপ্রেস। ঘটনাস্থলে ছুটে যায় আশেপাশের লোকজন। মৃত অবস্থায় উদ্ধার করা হয় 3 জনকে। আহত 6 জনকে হাসপাতালে নেওয়া হলে আরও 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহতদের মধ্যে একজন স্থানীয়। হঠাৎ করে আমরা ওইখান থেকে সামনের পর বিকট একটা শব্দ পাইছি। উপস্থিত যে কয়েকজন ছিলাম দ্রুত যায় দেখি যে ভিতরে গুরুতর অবস্থা। গাড়ির ট্রেনটা যখন মাইরে দিছে এইখানে গাড়ির ভেতর থেকে 2 জন পড়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও ফায়ার সার্ভিস। মরদেহগুলো পাঠানো হয় হাসপাতালে। হতাহতরা ফরিদপুরে আত্মীয়র বাসায় বেড়ানো শেষে নারায়ণগঞ্জে বাড়ি ফিরছিলেন। টোটাল 5 জন লোক মারা গেছে এবং হাসপাতালে আরো 4 জন আহত অবস্থায় আছে এবং তাদেরকে নাকি শুনতে পাচ্ছি ঢাকায় রওনা করছে মুমূর্ষু অবস্থায়। স্থানীয়রা জানায় মুন্সিবাজার রেল ক্রসিংটি অনুমোদনহীন হওয়ায় কোনো গেটম্যান ছিল না। বারবার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও বিষয়টি আমলে নেওয়া হয়নি। রাস্তা উঁচু থাকার কারণে দেখতে পারি না। আমার দুপাশে কিছু দোকানপাট আছে যার কারণে রাস্তাটা দেখাও যায় না। অনেকবার বলার পরেও আমাদের এই জায়গাটা কোনো গেটম্যান আসতেছে না এবং রেল ক্রসিং দিতেছে না। এর আগেও একই এলাকায় দুর্ঘটনা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। জাহিদ হাসান, যমুনা নিউজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পুলিশের বিভিন্ন ইউনিটে প্রথম পর্যায়ে 100 জনকে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে আগে সরকারের সময় কারা অর্থ পাচার করেছে সেই প্রতিবেদনও দ্রুত দেওয়ার নির্দেশ দিয়েছেন উপদেষ্টা। সকালে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ও সিআইটি কার্যালয় পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। মঙ্গলবার সকালে পুলিশের বিশেষ শাখা এসবির প্রধান কার্যালয় পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ঘণ্টাখানেক বৈঠক করেন কর্মকর্তাদের সাথে। এরপর পরিদর্শনে যান সিআইডির প্রধান কার্যালয়ে। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের পুলিশের বিভিন্ন ইউনিটে চাকরি দেওয়ার কার্যক্রম চলমান। যারা আহত হয়েছে তাদের একটা কর্মসংস্থানের কিভাবে ব্যবস্থা করা যায়, আমরা আমাদের এই ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট থেকে আমরা অলরেডি একটা প্রপোজাল পাঠিয়েছি যে যারা আহত হয়েছে তাদের আমরা কিছু যেন আমরা পুলিশে অ্যাবজর্ব করতে পারি। আপাতত আমরা 100 দিয়ে শুরু করতেছি, পরে হয়তো এই সংখ্যাটা আস্তে আস্তে বাড়াবো। উপদেষ্টা আরও বলেন, বিগত সরকারের বড় সমস্যা ছিল মানি লন্ডারিং। বাংলাদেশ ব্যাংক থেকে কত টাকা খোয়া গেছে তার প্রতিবেদন দ্রুত সময়ের মধ্যে দিতে সিআইডিকে নির্দেশ দেওয়া হয়েছে। মানি লন্ডারিংটা আমাকে সবচেয়ে বেশি হয়েছে, এটা নিয়ে আমি বলছি তারা যত তাড়াতাড়ি রিপোর্টটা দিতে পারে। এখন হলে যদি তারা ইনভেস্টিগেশনে করে সময় ক্ষেপণ করে কোনো লাভ নাই। আমি একটা রিপোর্ট চাই যে কারা কারা এটার সাথে জড়িত। র্যাব বিলুপ্তির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, সংস্কার কমিশনের রিপোর্ট এখনো হাতে আসেনি। আমার কাছে এটা এখন বলতে আসেনি, আসলে হয়তো বলতে পারবো। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী সাইফুজ্জামান শিখর ও তার স্ত্রীর নামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। শিখর মাগুরা 1 আসনের সাবেক এমপিও ছিলেন। ক্ষমতার অপব্যবহার করে সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। দুপুরে দুদকের নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। দুদক মহাপরিচালক আক্তার হোসেন জানান, সরকারি চাকরিতে দ্বৈত নাগরিকদের
তথ্য চেয়ে সব মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। বলেন দ্বৈত নাগরিকরা অনেক সময় মানি লন্ডারিং এর সাথে জড়িত থাকে, এজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। গাইবান্ধা 4 আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের 6 কোটি 10 লাখ টাকা বেশি সম্পদ অর্জন সহ অস্বাভাবিক লেনদেনের কারণে মানি লন্ডারিং মামলার সিদ্ধান্ত হয়েছে। আবুল কালাম আজাদের স্ত্রীর সম্পদের হিসাবও দাখিল করতে বলেছে দুদক। সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালীন সময়ে অসাধু উপায়ে দুর্নীতি, বিভিন্ন প্রকার দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অপরাধে এই মামলাগুলো রুজু করা হয়েছে। দ্বৈত নাগরিকত্ব রয়েছেন, তারা কোনো ধরনের মানি লন্ডারিং অপরাধ বা অন্যান্য দুর্নীতির সাথে সম্পৃক্ত আছেন কিনা সেই বিষয়ে আমরা যাচাইয়ের জন্য এই তথ্যাদি আমরা সংগ্রহ করছি। কোনো ভুল সিদ্ধান্তে 24-এর আন্দোলনে নিহতদের মর্যাদা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে মগবাজারের ইসলামী নেতৃত্বের স্বরূপ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কথা বলেন তিনি। জামায়াতের আমির আরও বলেন, জাতির এই কঠিন মুহূর্তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদ যেন আবারও ফিরে না আসে সেই বিষয়ে সবাইকে সজাগ থাকার তাগিদ দেন তিনি। শহীদের কাফেলাকে জনগণের হৃদয়ের সাথে মিশিয়ে দেওয়ার কথাও বলেন ডাক্তার শফিকুর রহমান। জাতির এই কঠিন মুহূর্তে শহীদ নেতৃবৃন্দের রেখে যাওয়া আমাদের আমরা যেন কোনো খেয়াল না করি, আমাদের কোনো ভুল সিদ্ধান্তে শহীদ কাফেলার যেন কোনো ক্ষতি না হয়, বরঞ্চ আমাদের চিন্তা, কথা এবং কাজ ক্রমান্বয়ে শহীদ কাফেলাকে যেন জনগণের একদম হৃদয়ের সাথে লেপ্টে দেয়। নাগরিক ঐক্যের কার্যালয়ে বিএনপির নেতৃত্বে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং নেতাকর্মীর উপর হামলার অভিযোগ করেছেন দলটির সভাপতি মাহমুদুর রহমান মান্না। দুপুরে তোপখানা রোডে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। অভিযোগ করা হয়, গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নে 5 জানুয়ারি সন্ধ্যায় বিএনপির সভাপতি তাহের মুসল্লি ও মির্জাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফজল মুসল্লির নেতৃত্বে নাগরিক ঐক্য অফিসে অগ্নিসংযোগ করা হয়। হামলায় নাগরিক ঐক্যের 3 কর্মী গুরুতর আহত হন। বিষয়টি নিয়ে বিএনপি নেতাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কারো মন্তব্য পাওয়া যায়নি বলে জানান মাহমুদুর রহমান। বলেন, 5 আগস্টের পর থেকে সারা দেশে একটি মহল দখল চাঁদাবাজিতে সক্রিয়। দখলদারিত্ব এবং রাজনৈতিক প্রতিহিংসা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে জানান নাগরিক ঐক্যের সভাপতি। উপজেলা সদর বিএনপির সভাপতি তাহের মুসল্লি ও মির্জাপুর ইউনিয়নের সভাপতি ফজল মুসল্লি এবং তার সাথে লোকজন আহত হয়েছেন। আমাদের মির্জাপুর ইউনিয়নের নাগরিক ঐক্যের দপ্তর সম্পাদক শরীফ হোসেন। অফিস ভেঙে ফেলেছে, আগুন লাগানো হয়েছে, লুটপাট করা হয়েছে। আমরা সমস্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি, গতকালকে বহুক্ষণ যোগাযোগ করতে পারিনি। দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএ। দুপুরে মালিবাগে সংবাদ সম্মেলনে দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, দ্রুত নির্বাচনের দাবি সপক্ষে জনমত গঠনের উদ্দেশ্যে বিভিন্ন কর্মসূচি চলছে। জাতীয় ঐক্য বিনষ্ট হয় এমন মন্তব্য করা থেকে সরকারের ভেতর এবং বাইরের সব গুরুত্বপূর্ণ ব্যক্তিকে বিরত থাকবেন বলে আশা রাখেন তিনি। সংস্কারের দোহাই দিয়ে জাতীয় নির্বাচনের সময়কে প্রলম্বিত করলে জনমনে সন্দেহের উদ্রেক হবে বলে মন্তব্য করেন ববি হাজ্জাজ। সংস্কার কি চান এটা বলার দায়িত্ব বা অধিকার কিন্তু বাংলাদেশের জনগণের, শুধু আপনার না, শুধু আমার না, বা শুধু কোনো এক ব্যক্তি বা গোষ্ঠীর না। সো ওই যে বড় দাগে তরুণরা যে দুটো কথা বলেছে, বা এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে দুটো কথা বলেছে, বিচার, সংস্কার, আমরা সবাই এবার কলেজের মূল ফটকে তিতুমীর বিশ্ববিদ্যালয় নামের ব্যানার টানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। সকালে আন্দোলনের অংশ হিসেবে এমন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে সকালে তিতুমীর কলেজের মূল ফটকে জড়ো হয় শিক্ষার্থীরা। পরে শুরু হয় বিক্ষোভ মিছিল। মিছিলটি আমতলী মহাখালী সড়ক ঘুরে কলেজের মূল ফটকে এসে শেষ হয়। এ সময় মূল ফটকের উপর নতুন ব্যানার স্থাপন করে শিক্ষার্থীরা। পরে নতুন ব্যানার টানানো হয় কলেজের বিজ্ঞান ভবনেও। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, 7 কলেজকে নিয়ে
বিশ্ববিদ্যালয় সমকক্ষ প্রতিষ্ঠান তৈরির পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়, যা তিতুমিরের শিক্ষার্থীরা কোনোভাবেই মানে না। দ্রুততম সময়ে দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুমকি দেয় তারা। তারা তালবাহানা শুরু করেছে, তারা তাদের কার্যক্রম পরিচালনা করছেন না, তাই আমরা আজকে আবার নতুন করে রাস্তায় নেমেছি। তিতুমির কলেজকে সহ আরও 6টি কলেজকে নিয়ে 7টি কলেজকে একটি বিশ্ববিদ্যালয়ের সমকক্ষ কাঠামো বিবেচনা করার জন্য তারা প্রস্তাব দেয় এবং সেই প্রস্তাবে শিক্ষার্থীরা আসলে বিক্ষুব্ধ হয়েছে। তিতুমির কলেজের শিক্ষার্থীরা তারা কোনো ধরনের সমকক্ষ কাঠামো চায় না। মন্ত্রণালয় আমাদের সঙ্গে যে দ্বিচারিতা করেছে, সেই দ্বিচারিতার প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ প্রতিবাদ করেছে। সেই প্রতিবাদের মাধ্যমে শিক্ষার্থীরা কলেজের যে নাম প্লেট চেঞ্জ করেছে। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, জুলাই বিপ্লবের ইতিহাস যেন মুছে না যায় তা নিশ্চিতে কাজ করছে সরকার। আন্দোলনের সময়কার ভিডিও কারো কাছে থাকলে তা সংরক্ষণ করা হবে বলে জানান উপদেষ্টা ফারুকী। সচিবালয়ে অনুষ্ঠিত রিমেম্বারিং মনসুন রেভুলেশনের আওতায় চলচ্চিত্র নির্মাণ শীর্ষক প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা এসব কথা বলেন। তিনি জানান, ডিজিটাল ওরাল হিস্ট্রি হিসেবে শহীদ পরিবারের সদস্যদের বক্তব্য নেওয়া হবে, ধারণ করা হবে আহতদের বক্তব্য, সেই সাথে নির্মাণ করা হবে ফ্যাসিস্ট বিরোধী দেয়াল। উপদেষ্টা ফারুকী জানান, জুলাই বিপ্লবকে ধারণ করতে 8টি মাঝারি দৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণ করা হবে। এজন্য 8 পরিচালককে নির্বাচিত করা হয়েছে। যার যার কাছে যে ভিডিও ফুটেজ আছে সেই ভিডিও ফুটেজগুলো যেন আমাদেরকে পাঠানো হয়। আমরা ন্যাশনাল আর্কাইভে আমাদের একটা আলাদা জুলাইয়ের জন্য একটা আর্কাইভ তৈরি করেছে, ভিডিও আর্কাইভ, সেখানের মধ্যে এটা সংরক্ষণ করা হবে। অনেক জিনিসপত্র আছে, স্মারক, ওই জিনিসগুলো যেন আমাদেরকে দেওয়া হয়, ওটা আমরা ফিজিক্যালি আর্কাইভ করবো। কিছু আমাদের জুলাই স্মৃতি জাদুঘর যেটা হচ্ছে গণভবনে, কিছু সেখানে যাবে, কিছু আমাদের ন্যাশনাল মিউজিয়ামে যাবে, কিছু আমাদের আর্কাইভে থাকবে। অর্থনীতির গণতন্ত্রায়নের তাগিদ দিয়েছেন সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিটিএমএ আয়োজিত সেমিনারে তিনি বলেন, নতুন সম্ভাবনা নিয়ে কথা বলতে হবে, বিদেশি বিনিয়োগকারীদের যেন মনে না করেন তাদের সাথে বৈষম্য করা হচ্ছে। ব্রিটিশ এমপি রূপা হক বলেন, 2টি পরিবার বাংলাদেশের রাজনীতিকে 54 বছর নিয়ন্ত্রণ করছে। বিগত আমলে প্রতিটি খাতে আওয়ামী লীগের লোক বসিয়ে রাখা হয়েছিল। এদের জায়গায় বিকল্প আনতে হবে। একটি দলকে হটিয়ে নতুন সরকারে আরেকটি দল একই কার্যক্রম করলে বাংলাদেশের কোনো পরিবর্তন আসবে না। বিজিএমইএ প্রশাসক বলেন, ভিয়েতনামের আদলে যুক্তরাজ্যের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করার সময় এসেছে। বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, এলডিসি গ্রাজুয়েশন 3 বছর পেছানো উচিত। Who are up and coming economies around the world. In economic progress of Bangladesh, in investment progress of Bangladesh. অর্থনীতির গণতন্ত্রায়ন করতে হবে, বাণিজ্যের ক্ষেত্রে আরো উদার হতে হবে। সমস্ত বড় সুযোগ সুবিধা কেন পোশাক খাত পেল, অন্য 20টি সম্ভাবনাময় খাত কেন পেল না সেটি ভেবে দেখা দরকার। সবার জন্য সমান সুবিধা নিশ্চিত করা গেলে কস্ট অফ ডুইং বিজনেস নিজস্ব গতিতে কমে যাবে। ব্যাংকিং খাত সংস্কার এবং পাচার করা অর্থ ফিরিয়ে আনতে 3টি টাস্কফোর্স গঠন করা হয়েছে, যেগুলোর কার্যক্রম চলছে। 6টি ব্যাংকের সম্পদ মূল্যায়নের কাজও শুরু হয়েছে। চলতি বছরের মধ্যে পাচার করা অর্থ ফেরত আনা সম্ভব না হলেও সম্পদ কোথায় আছে তা জানা যাবে। দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। জানান, 5 মাসে ব্যাংক খাত সহ অর্থনীতির আতঙ্ক অনেকটাই কেটে গেছে। পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কা নেই। বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত নীতি সুধার কমবে না। গত 5 মাসে রিজার্ভের ক্ষয় রোধ হয়েছে, বেড়েছে এর পরিমাণ। সরকারি বেসরকারি খাতের বকেয়া প্রায় $4 বিলিয়ন পরিশোধ করা হয়েছে। কয়েক মাসে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে প্রায় 400 ব্যাংক হিসাব জব্দ করেছে আর্থিক গোয়েন্দা ইউনিট। বিপিএল এর খবর। সিলেটে দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে 7 উইকেটে হারিয়ে টানা 5ম জয় তুলে নিল রংপুর রাইডার্স। বোলারদের দাপটে 111 রানে গুটিয়ে যায় ঢাকা। জবাবে 13.2 ওভারের লক্ষ্যে পৌঁছে যায় রংপুর। দর্শক, এই ছিল যমুনা নিউজে।